গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিচল চিত্তের বেগম খালেদা জিয়ার প্রয়াণে লাখো মানুষের ভালোবাসা প্রমাণ করেছে রাজনীতিবিদদের হতে হয় দৃঢ় এবং আপোষহীন, বলেছেন এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। আর একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসা দিতেও হয়। অন্যদিকে লেখক এবং গবেষক আলতাফ পারভেজ জানিয়েছেন, খালেদার ব্যক্তিত্ব ছাপিয়ে তার প্রজ্ঞায় ছিল মধ্যপন্থার রাজনীতি আর ভারসাম্যপূর্ণ কূটনীতি। জানাজায় জনসমুদ্র আগামীর বাংলাদেশকে তার প্রজ্ঞার বাংলাদেশ হিসেবেই দেখতে চায়। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। লাখো মানুষের এই জনসমুদ্র কত বার্তাই তো দেয়। কেমন করে পেতে হয় মানুষের ভালোবাসা, পেতে হয় শ্রদ্ধা, কেমন করে মুছে দিতে হয় রাজনীতির বিভেদ রেখা। বাংলার মাটি, বাংলার জল ছুঁয়ে বেগম খালেদা জিয়া ঘরকন্যা ছেড়ে বেরিয়ে প্রথমে পুনর্গঠিত করেছেন দল। এরপর অবিচল থেকেছেন সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্র যাত্রায়। তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়ে উঠেছে প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টা জিয়াউর রহমানের সময়ের চেয়েও শক্তিশালী। তবু প্রহর শেষে আলো রাঙা বিদায় বেলায় তার নম্রতা, তার শুভ্রতা, তার দৃঢ়তার প্রতি লাখো মানুষের ভালোবাসা। সেইগুলো বেগম খালেদা জিয়ার মধ্যে মানুষ পেয়েছে এবং মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত ভালোবাসা, শ্রদ্ধা এবং শোক, সেইটা এর মধ্যে প্রকাশ পেল। যে একটা শুভ্রতা, যে একটা নম্রতা, যে একটা পরমত সহিষ্ণুতা ছিল, এইগুলো মানুষ আশা করে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। দেশ ত্যাগ তিনি কখনই চাননি। নানা নির্যাতন, সংকটে তিনি অবিচল থেকেছেন গণতন্ত্রের পথে, সার্বভৌমত্ব রক্ষার শপথে। আগামীর বাংলাদেশে তিনি রেখে গেছেন মধ্যপন্থার এক বাংলাদেশের পাঠ। মধ্যপথকে বেছে নেওয়ার যে রাজনীতি উনি আজীবন করেছেন, সেইটা আমি বলবো অন্য দলগুলোর জন্যও, বিএনপির জন্যও একটা বড় শিক্ষণীয় দিক। কালকে যারা জানাজায় গিয়েছেন বা খালেদা জিয়ার জন্য শোক করেছেন, এরা কিন্তু সবাই বিএনপির লোক, এটা ভাবলে আমরা ভুল করবো। এরা হলো ওই মধ্যপন্থার বাংলাদেশের স্বপ্ন দেখা মানুষ। তাই এমন জনারণ্যে বেগম খালেদা জিয়ার বিদায় স্রেফ বিদায় নয়, আগামীর বাংলাদেশের যেন রূপরেখা। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। কিছু মুহূর্ত ইতিহাস তৈরি করে, আবার কোনো কোনো মুহূর্ত নিজেই ইতিহাস। জিয়া পরিবার তেমনই এক বিরল পরিচয়, যেখানে দুজন মানুষের অন্তিম যাত্রা মিলেমিশে একাকার হয় জনতার ভালোবাসায়। শ্রদ্ধা এবং ভালোবাসা যে দখলের বিষয় নয়, অর্জনের বিষয়, সেই দৃষ্টান্তও তৈরি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর বেগম জিয়ার অন্তিম যাত্রায়। বাকিটা জানাচ্ছেন শফিকুল হক। ১৯৮১ সালের সেই দিন, স্থান মানিক মিয়া অ্যাভিনিউ। ঢাকা দেখেছিল তার ইতিহাসের সর্ববৃহৎ এক জানাজা। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিদায় জানাতে লাখ লাখ মানুষ নেমে এসেছিল রাজপথে। সেদিন পুরো ঢাকায় যেন জানাজার নগরীতে পরিণত হয়েছিল। সেই সময় পিতৃহারা তারেক রহমান ছিলেন একজন তরুণ রাষ্ট্রনায়কের পুত্র নয়, একজন শোকাহত সন্তানের পরিচয়। 4 দশকেরও বেশি সময় পেরিয়ে আর এক বিদায়, আরেকটি ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রতীক আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজাতেও লাখ লাখ মানুষের ঢল নেমেছে। পিতার পর মাকে হারিয়ে এখন একা তারেক রহমান, যেখানে নেই ছোট ভাই আরাফাত রহমান কোকো। তবে সেই তরুণ তারেক রহমান এখন দলের গুরুদায়িত্বে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। দুটি জানাজা, দুটি সময়, কিন্তু ভালোবাসার বহর এক ও অভিন্ন। রচিত হলো দুটি ইতিহাস।
সময় বদলেছে, প্রজন্মও বদলেছে, কিন্তু দুজনের প্রতি মানুষের ভালোবাসা অকৃত্রিম, সীমাহীন। দুটি জানাজাই প্রমাণ করে জিয়া পরিবার কেবল ক্ষমতার রাজনীতির নাম নয়, বরং মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক। শেষ বিদায়ও যার প্রতিফলন স্পষ্ট। জিয়া পরিবার, যাদের প্রতি মানুষের ভালোবাসা জীবন্ত, মৃত্যুতেও যা মলিন হয় না কখনো। শফিকুল হক, ৭১, ঢাকা। এদিকে দাফনের পরদিনও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। দোয়া মোনাজাতের পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন তারা। আর শোকার্ত নেতাকর্মীরা বলছেন, খালেদা জিয়াকে চিরতরে হারানোর ক্ষতি কোনো দিন পূরণ হবে না। দেশনেত্রীর দেখানো পথে চলার শপথ নিয়েছেন তারা, জানাচ্ছেন মুহাইমিনুল খান অপু। বৃহস্পতিবার দুপুর 12টার পর সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বেগম জিয়ার সমাধিস্থল। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় বুধবার থেকে শায়িত আছেন তিনি। প্রিয় নেত্রীর ঋণ শোধ হবার নয় বলছেন বিএনপির নেতাকর্মীরা। তাই অগণিতের ভালোবাসার পুষ্পাঞ্জলি শোভা পাচ্ছে বেগম খালেদা জিয়ার সমাধিতে। দেশ নেত্রীকে হারানোর বেদনা তারা ভুলতে পারছেন না। দেখানো পথে চলার শপথ নেতাকর্মীদের। মাটিকে আঁকড়ে ধরে ভালোবাসা, দেশকে ভালোবাসা নাই। উনি তো চলে যেতে পারতেন দেশের বাইরে। অনেক কষ্ট করেছেন, অনেক অল্প বয়সে স্বামী মারা গেছে, 2টা বাচ্চা নিয়ে এসে অনেক কষ্ট করেছেন। আল্লাহ তাকে পুরস্কারও দিয়েছে। তিনি চলে যাওয়ার কারণে জাতি আজ যে শূন্যতা উপলব্ধি করতেছে, সেই শূন্যতা পূরণের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। নেত্রীর বিয়োগ বা শোক, সেটাকে আমরা শক্তিতে রূপান্তরিত করে এই দেশে গণতন্ত্র এবং মানবাধিকার এবং ভোটের অধিকার সুপ্রতিষ্ঠিত করব আমরা। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেউ চিনেছেন মা বাবার কাছ থেকে গল্প শুনে, কেউ দেখেছেন ছবি। এসব শিশু কিশোররা মা বাবার সাথে এসেছেন সমাধিস্থলে। তার ছেলেকে দেখে যেতে পারলো না যে সে একটা প্রেসিডেন্ট হবে, প্রাইম মিনিস্টার হবে, সে দেখে যেতে পারে না। আর সে খুব ভালো মানুষ ছিল। আর খালেদা জিয়া অনেকটা ভালো মানুষ ছিলেন। উনি জান্নাতবাসী হোক, এটাই আসে। নেতৃত্ব বা ওনার যে গণতান্ত্রিক মনোভাব ছিল, সেটা সব কিছুর ঊর্ধ্বে। শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি দেশে থেকেছেন, এটা একটা বড় বিষয় ছিল আসলে, মানে একটা অনুকরণীয় বিষয় যে যা কিছু হোক সবার আগে বাংলাদেশ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও কবর জিয়ারত করতে আসেন, কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। দোয়া করবেন আমার নেতার জন্য, আল্লাহ যাতে ওনাকে ওনার উপর অর্পিত দায়িত্ব অতি ন্যায্যতার সাথে সঠিকভাবে পালন করতে পারেন, যাতে দেশের জনগণ উপকৃত হয়। যে এত বড় জানাজা পৃথিবীর অন্য কোনো দেশে কারো হয়েছে কিনা আমার জানা নেই। তিনি সকল কিছুর ঊর্ধ্বে, আজকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঊর্ধ্বে। বেগম জিয়াকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান তরুণদের কণ্ঠে। মুহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরের ফলে উত্তেজনা কমবে কিনা তা ভবিষ্যৎই বলে দেবে, বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সেই সাথে তিনি আরও জানিয়েছেন, এই সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভালো। বুধবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় শ্রদ্ধা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। নাদিয়া শারমিন জানাচ্ছেন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফর বেশ আলোচনার জন্ম দিয়েছে। এদিকে বৃহস্পতিবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন পররাষ্ট্র উপদেষ্টাকে। ভারতের উচ্চ পর্যায়ের নেতাদের এরকম শ্রদ্ধা জানানো বাংলাদেশের সম্পর্কের বর্তমান অবস্থায় কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাওয়া হয় তার কাছে। এটাকে ওই ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে আপনার রাজনীতি, সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছে। এটা আমি মনে করি যে এটা একটা ভালো চেষ্টা। এই পর্যন্ত এর চেয়ে বেশি কিছু এটা আমরা অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। আর এস জয়শঙ্করের সাথে কি আলোচনা হয়েছে সে সম্পর্কেও জানতে চান সাংবাদিকরা। আমরা 1-to-1 ওরকম ভাবে কোনো কথাবার্তা বলিনি, সেরকম সুযোগের সৃষ্টি হয়নি।
অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন, মানে পাকিস্তানের স্পিকার ছিলেন, পাকিস্তানের স্পিকারের সাথেও তো উনি হাত মিলিয়েছেন দুজন। কাজে এটা দিস আর আপনি কার্টসি বলবেন যে যেটা সবাই মেনে চলে, সৌজন্যবোধ। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেটা তো আসলে রাজনীতি ছিল না, একেবারে লিখার্থই এই অকেশন উপলক্ষে এবং অন্য সবার সামনেই। কাজে এখানে দ্বিপাক্ষিক বিষয়গুলো ছিল আমরা কথাবার্তা বলি। উপদেষ্টা বলেন, দেশে যেমন দলমতের ঊর্ধ্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের সম্মান, তেমনি বাইরের বিভিন্ন দেশেও তার ইতিবাচক ভাবমূর্তি আছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই, আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ। তার মৃত্যুতে এবং তার যে আন্তঃশিক্ষায় সবাই প্রতিনিধিত্ব করবেন, অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি। আমি মনে করি যে এটা একটা অবশ্যই একটা পজিটিভ জেস্টার সবার পক্ষ থেকেই যে এসছে। জয়শঙ্করের সফরের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমবে কিনা তা অবশ্য স্পষ্ট করেননি উপদেষ্টা। এটার উত্তর আপনাদেরকে আগামীতে খুঁজতে হবে, আগামী দিনগুলিতে আপনারা দেখবেন যে কিরকম। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জোট সার্ককে কার্যকর করার বিষয়ে তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। খালেদা জিয়ার জানাজায় অংশ নেয়া দক্ষিণ এশিয়ার প্রতিনিধিদের এমনটা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এমনটা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। আর জনসম্মুখে ধূমপানের শাস্তি বাড়িয়ে ২,০০০ টাকা করেছে উপদেষ্টা পরিষদ, জানাচ্ছেন মামুন হুসাইন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করা হয়। ক্যাবিনেটে অনেকগুলো বিষয়ে ডিসকাশন হয়েছে। তিনি জানান, বেগম জিয়ার জানাজায় আসা প্রতিনিধিদের সার্ককে পুনর্জাগরণের বিষয়ে তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার একই মেসেজ ছিল, সেটা হচ্ছে যে সার্ককে আমাদের যে করে হোক রিভাইভ করতে হবে। প্রফেসর ইউনূস বলেছেন যে সার্কের স্পিরিট ইজ অ্যালাইভ অ্যান্ড ওয়েল। এই সার্কের স্পিরিট আমাদের ধরে রাখতে হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন সংশোধন করা হয়েছে। এতে প্রকাশ্যে ধূমপানের জরিমানা বাড়ানো হয়েছে। আইন প্রয়োগ জোরদার করা হয়েছে, জরিমানা ও কারাদণ্ড বৃদ্ধি করা হয়েছে, লাইসেন্স বাতিল ও মালামাল জব্দের বিধান রাখা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বছরের প্রথম দিনেই ৮৩% পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা বাকি বই পাবে ১৫ জানুয়ারির মধ্যে। ২৪,৫৯,৯২,১১১টি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে। মামুন হুসাইন, ৭১, ঢাকা। শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার বিএনপি নেতাদের। বৃহস্পতিবার দলটির মহাসচিব জানিয়েছেন, বেগম জিয়াকে নিয়ে মানুষের এই আবেগ বিএনপিকে আরও শক্তিশালী করবে। আর আরেক নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, শোককে নির্বাচনের কাজে ব্যবহারের সংকীর্ণতায় জড়াবে না বিএনপি। এদিন চেয়ারপারসনের কার্যালয়ে শোক বইয়ে স্মৃতিচারণামূলক মন্তব্য লেখেন রাজনীতিক, ব্যবসায়ী আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাহিলা ইসলামের রিপোর্ট। শোকাবহ পরিবেশ গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। এই কার্যালয় ঘিরে রয়েছে বেগম খালেদা জিয়ার অজস্র সংগ্রামের গল্প। রাষ্ট্রীয় শোকের দিনে জাতীয় পতাকা অর্ধনমিত দলীয় পতাকা টাঙানো হয়েছে কালো পতাকা। এদিন শোক জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেগম জিয়ার ত্যাগ, রাষ্ট্র পরিচালনায় নানা সাফল্যের স্মৃতিচারণ করেন তারা। অনেক স্মৃতি। উনি যখন 11 সালে লন্ডনে গিয়েছিল, উনি ওই ব্রসবেনের হোটেলে উঠেছিল, আমরা প্রতিদিনই ওনার সাথে দেখা হতো। আগামীতে যিনি নেতৃত্ব দিবেন তার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম এবং দেশনেত্রী খালেদা জিয়ার রক্ত আছে, সেই বিশ্বাসেই এই দেশের মানুষ তার পিছনে সমবেত হয়েছে। যে আমার জনপ্রিয়তা কমছে কি বাড়ছে নির্বাচনে আসলে বুঝবেন। তো এই যে কোনো সিটিং প্রধানমন্ত্রীকে এইরকম কথা বলা আর তার উত্তর এইরকম দেওয়া, এটা আমি আর কারো ভিতরে দেখিনি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, শোককে শক্তিতে পরিণত করতে চান তারা। আমরা তার সেই ত্যাগকে, তার সেই অবদানকে, তার সেই দেশপ্রেমকে পাথেয় করেই আমরা সামনের দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক
বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করব। আর দলটির মহাসচিব বলেন, জাতীয়তাবাদী আদর্শ ধারণ করেই তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। মানুষের মধ্যে যে ইমোশনস কাজ করছে, সেই ইমোশনসগুলো তো নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও বেশি শক্তিশালী করবে। স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা, সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। সকাল থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে গভীর নীরবতা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শতভাগ বই বিতরণ করাটা অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন, এমন মন্তব্য প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার। বৃহস্পতিবার রাজধানীতে প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ কার্যক্রমের অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। সেই সাথে তিনি আরও জানিয়েছেন, মার্চ মাসের মধ্যেই মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরাও শতভাগ বই হাতে পাবে। শাহরিয়ার ইমতিয়াজের রিপোর্ট। নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা বই হাতে পেল। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। তারা বলছে, বছরের প্রথম দিনে বই হাতে পাওয়ায় ভালো হবে পড়ালেখা। খুশি লাগছে, এক্সাইটেড লাগছে, নতুন কিছু শেখার, নতুন কিছু জানার, আর নতুন বইয়ের যে একটা গন্ধ হয় সেটা অনেক ভালো লাগে। খুবই ভালো লাগছে, আমার আরো বেশি ভালো লাগছে যে আমাদের এভাবে অনুষ্ঠান করে, এরকম আয়োজন করে এত সুন্দরভাবে বই দেওয়া হয়েছে। সরকারি তথ্য বলছে, এবার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে এ মাসের মধ্যেই বই দেওয়া হবে। এমন খবরে খুশি অভিভাবকরাও। মোটিভেট করবে প্রথম দিন বই হাতে পেয়ে, তারা আসলে সারা বছর তাদের যে শিক্ষা কিংবা তাদের যে বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বই বিতরণ কার্যক্রমের আগে হয় উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। একই সাথে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে করা হয় ১ মিনিট নীরবতা পালন। বই বিতরণ কার্যক্রমের পরিদর্শনে আসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায়। বলেন, বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সরকারের অন্যতম বড় অর্জন। আমরা জানুয়ারির প্রথম তারিখে বাংলাদেশের প্রতিটি স্কুলে প্রাথমিক শিক্ষার্থীদের শতভাগ বই বিতরণ করতে পারছি। শিক্ষার পাশাপাশি আমাদের অনেক সহশিক্ষা কার্যক্রম রয়েছে। শিশুরা খেলতে শিখবে এবং এতে তারা আনন্দের সঙ্গে পড়াশোনা করবে। উপদেষ্টা দাবি করেছেন, এবারের বইয়ের গুণগত মান বেশ ভালো। এগুলোর মান নিশ্চিতভাবেই ভালো, খালি চোখেই ধরা পড়বে সেটা। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। দিনাজপুরেও আসন্ন নির্বাচন ও সরকার নিয়ে চলছে নানান চিন্তাভাবনা। দিনাজপুর সদর ৩ আসন থেকে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল, কিন্তু তার শূন্যতায় এই আসনের অনেক হিসেব নিকেশ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। তবে বেগম জিয়ার কারণেই এলাকার নারীদের মধ্যে আগ্রহ উদ্দীপনা ছিল সব সময় বেশি মাত্রায়। তবে সেখানকার নারী ভোটারদের অভিযোগ, একবিংশ শতাব্দীতে এসেও এখানকার নারীরা ভুগছেন অস্তিত্ব সংকটে। খালিদ আরাফাতের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে নারী ভোটার আছেন ১৩,৩১,২৫৫ জন, যা পুরুষের থেকেও বেশি। অথচ এত বিশাল জনগোষ্ঠী এখানে পিছিয়ে রয়েছে অভিযোগ এখানকার নারীদের। তাই বদলে যাওয়া পরিস্থিতিতে এবারে নির্বাচন নিয়ে বেশ আগ্রহী জেলার নারী ভোটাররা। উন্নয়ন কর্মীরা বলছেন, জেলায় এমন একজন জনপ্রতিনিধি দরকার যিনি সার্বিক উন্নয়নের সঙ্গে নারী ও প্রতিবন্ধীদের উন্নয়নে বিশেষভাবে কাজ করবে। তবে সবার আগে তারা চান নারীদের সামাজিক নিরাপত্তা। আইনের যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলা জানি সে শক্তিশালী করে, নারীরা কোনোভাবেই দিনাজপুরে নির্যাতিত যেন না হয়, তাদের রক্ষা করার দায়িত্ব তার হবে। নারীরা যাতে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, আমাদের যে কাজকর্ম আছে, দৈনিক কাজকর্ম, যারা আমরা অনেকেই যে সমস্ত নারীরা আমরা বাইরে কাজ করি, কর্মসংস্থানের জন্য বাইরে যাই, যারা বাসায় থাকি, সব নারীরা যাতে আমরা নিরাপদে থাকতে পারি। শিক্ষকদের অনেকে মনে করছেন, কোটায় নয় সমান অধিকার প্রতিষ্ঠায় নির্বাচন সহ সব ক্ষেত্রে নারীদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর প্রতি বৈষম্য, হয়রানি, নির্যাতন বন্ধ করতে হবে। তারা আশা করছেন এমন নেতৃত্ব আসুক যারা নারীদের মানুষ হিসেবে বিবেচনা করে অধিকার ও সুরক্ষা নিশ্চিত করবে। আমরা চাই যে নির্বাচনে আমাদের 6 কোটির উপর নারী ভোটার আছে, তো 6 কোটি নারী ভোটারকে আমরা যেন তাদের মধ্যে থেকে মনোনীত প্রার্থী হিসেবে সংসদে যেন তাদের আসন নিতে পারে,
এবং নিজেদের যোগ্যতায় নিতে পারে, এটা আমাদের প্রথম চাওয়া থাকবে। যে সরকারি আসুক তারা যেন পদক্ষেপ গ্রহণ করে, তারা শিক্ষা ক্ষেত্রে এবং বাহিরের যে শিক্ষা নেওয়ার জন্য যায় সেই ক্ষেত্রে এবং খেলাধুলা সব ক্ষেত্রে যেন তারা এগিয়ে যেতে পারে পুরুষদের সাথে সমান তালে। আর জেলার সাংস্কৃতিক কর্মীরা মনে করছেন প্রথমত একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, পাশাপাশি জাতির উন্নয়ন ও বিকাশে সংস্কৃতি চর্চায় নারীদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিও জানান তারা। সংস্কৃতি চর্চাকে আমাকে ভয় দেখানো হচ্ছে এবং আমাদের পিছনে কিছু মানে অকথ্য ভাষাও ব্যবহার করা হয়, যেটা আমরা এত দিন ধরে এখানে চর্চা করেও আমরা নিজেরাই মনে করছি অনিরাপদ একটা জায়গা। তাহলে আমি যে বাচ্চাগুলোকে বা আমি যে আগামীর প্রজন্মকে একটি পথ দেখাবো, সেরকম একটা আমরা অবস্থান চাই। নারীদের বেশিরভাগই মনে করেন নারীদের প্রতি সকল ধরনের অন্যায় অবিচার দূর করে তাদের উন্নয়নে কাজ করবে এমন জনপ্রতিনিধি আসা খুবই জরুরি। মনিরা কাজুরি, ৭১। সাধারণ মানুষ চায় নতুন বছরে থাকবে না হানাহানি, জীবনযাপনের নানান উপকরণ মিলবে খুব সহজেই, সেই সাথে রাজনৈতিক উত্তেজনাও আসবে কমে। অন্যদিকে একজন জ্যোতিষী যেটা বলছেন যে এই বছরে দুর্যোগ দুর্বিপাকে পড়তে পারে দেশ, তবে রাজনীতিতে তেমন একটা খারাপ দেখছেন না তিনি। জুলিয়া তানহা জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পালিত হচ্ছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। এর মাঝেই প্রকৃতির নিয়মে দেশেও এসেছে ইংরেজি নববর্ষ ২০২৬। বিদায়ী বছরের নানা সংকট, অপ্রাপ্তির গ্লানি ভুলে নতুন বছরে শান্তির প্রত্যাশা মানুষের। বেগম খালেদা জিয়াকে জাতির শ্রদ্ধা ও দাফনের পরের দিনটি ছিল কর্মব্যস্ত। তবে নতুন বছরের প্রথম দিন কর্মব্যস্ত সপ্তাহের শেষ দিনটিতেও মানুষের আলোচনায় ছিল দেশনেত্রীর জানাজায় জনমানুষের ঢল, জাতির শ্রদ্ধার বিষয়টি। শোকের কাটায় উঠে আমরা সবাই যাতে ভালো থাকতে পারি, এই বছর আমাদের বছরটা যেন শান্তিপূর্ণ হয়। আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি ৩৬ জুলাইয়ের পরে, সো আমাদের প্রত্যেকের প্রত্যাশা থাকবে আমরা যেন যে যার জায়গা থেকে আমাদের দেশের জন্য কাজ করতে পারি। নির্বাচনের মাধ্যমে যদি দেশে একটা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ আসে, তাহলে শান্তি অটোমেটিকই আসবে। আমরা নতুন বছরে একটা জাতি হিসেবে, একটা দেশ হিসেবে সবসময় যেন অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকি আর কি। যেই আসুক না কেন, আমি এটাই চাই যে তার পক্ষ থেকে নারীদের জন্য যে সেফটি, এটা আরও কড়াভাবে ভালো করে করা হোক। সবাই যে যেটা করে সেটা যেন সেফলি করতে পারে, আর নট জাস্ট অ্যাজ আ ওম্যান বাট অ্যাজ আ পার্সন। নতুন বছরে আমাদের প্রত্যাশা হলো যে এটা নিরাপদ দেশ থাকবে আমাদের, এবং ক্যাম্পাসের অবস্থাটা শিক্ষার্থীদের জন্য পরিবেশ বান্ধব হবে। ন্যায় ইনসাফের পথে থাকি এবং বাংলাদেশের জন্য শান্তি বজায় থাকে, এটাই প্রত্যাশা। তবে নিম্ন আয়ের এই খেটে খাওয়া মানুষদের কাছে প্রত্যাশা বলতে পেট ভরে দুমুঠো খেয়ে পড়ে ঠিকঠাক বেঁচে থাকা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা চাই। প্রয়োজনীয় সেরা সুন্দর করে দিনকাল খাটাতে পারি, শান্তি মতো 4টা ডাল ভাত খাইতে পারি, আমরা এই আশা করি। একটু ভালো খাইতে পারি, যে আমরা একটু রোজগার ভালো। এদিকে চলতি বছরে সবচাইতে বেশি কাজে আসবে রাজনৈতিক প্রজ্ঞা। একই সাথে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সহ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে পারে দেশ, এমনটাই বলছেন জ্যোতিষী শাস্ত্রবিদরা। এই বছর কিন্তু হুটহাট করে বিপ্লব, হুটহাট করে এটা সেটা, এই ধরনের সাকসেস রেট নাই। যে প্রপার লিডার, যার নেতৃত্ব গুণ অনেক ভালো, যে উদারনৈতিক নেতৃত্ব থেকে যে ডিপ্লোম্যাটিক ওয়েতে সমস্ত কিছু ডিল করবে, তার সাকসেস রেট অনেক বেশি। জুন মাসের পরে কিন্তু এনভায়রনমেন্ট চেঞ্জ হবে। সব মিলিয়ে জীবনযাপন থেকে শুরু করে রাজনৈতিক পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য, সব ক্ষেত্রে নতুন বছর নতুন করে আশাবাদী করবে, এমনটাই প্রত্যাশা সবার। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। এই প্রথমবারের মতো প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। ফেব্রুয়ারি নির্বাচনে দুর্নীতিমুক্ত প্রবাসী বান্ধব সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবে, এমনটাই প্রত্যাশা তাদের। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে বিদেশে থেকে যারা ভোট দিতে পারবেন, তার মধ্যে মালয়েশিয়া প্রবাসীরা অন্যতম। সৌদি আরব ও কাতারের পর সবচেয়ে বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছে মালয়েশিয়া থেকে। কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন থেকে পাওয়া তথ্য বলছে এখনো পর্যন্ত ৬৫,০৭৭ জন প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছে, যাদের অনেকেই আবার হাতে পেয়েছে ব্যালট পেপার। সরকার যেন প্রবাসী বান্ধব হয় এবং প্রবাসীদের হাইকমিশনের থেকে শুরু করে এয়ারপোর্টে কোনো খানা যেন প্রবাসীদেরকে হয়রানি না হয়। প্রত্যাশা করি আমরা
প্রবাস থেকে আগামী দিনে যারা ক্ষমতা আসবে সুন্দর একটা বাংলাদেশ করবে। একটা ভালো লোক না হলে তো আপনার এই এলাকা মুক্ত করতে পারবে না, সন্ত্রাস মাদক সবকিছু মিলে। এই জন্য একটা ভালো ক্যান্ডিডেট দিতে হবে। আমরা ভালো ক্যান্ডিডেটের মাধ্যমে আমরা দেশটাকে আগে নিতে চাই। বিদেশে বসে দেশের জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস জানান তারা। আগামী নির্বাচিত সরকার যেন প্রবাসী বান্ধব সরকার হয় এমনটাও প্রত্যাশা তাদের। হাই কমিশনার যে হয়রানি, এয়ারপোর্টের যে হয়রানি, এগুলা থেকে যাতে আমরা বঞ্চিত হতে পারি, আমি সেই প্রত্যাশা করব আগামী যেই সরকার গঠন করুক এবং সেই সরকারের কাছে। আমরা চাই আমাদের সুষ্ঠু নির্বাচন হোক, আমরা একজন সঠিক ক্যান্ডিডেট পাই, আর যার নির্বাচনে ক্যান্ডিডেট সিদ্ধান্ত দেওয়া হবে সেই নির্বাচন করে একজন ভালো ক্যান্ডিডেট আছে। প্রবাসীরা সবসময় বিমানবন্দর সহ দেশে এক সময় দেশে চলে যায়, তাদের লোন, বিভিন্ন কর্মসংস্থান, এই দিকটা যদি দেখে এবং বিদেশে আইসা তারা প্রতারিত হয়, এইগুলো যদি দেখে পরবর্তী নির্বাচিত সরকার, তাদের কাছে আমাদের প্রবাসী হিসেবে এটাই চাওয়া। এ সময় প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধ, নিরাপদ বিদেশ যাত্রা সহ বিভিন্ন দাবি দাওয়া সামনে আনেন তারা। মুস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। বছরের শুরুতেই সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 2 টাকা কমিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। আর সরকারের এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি জ্বালানি তেলের দাম আরও কমানো উচিত বলে মনে করছেন ভোক্তারা। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। নতুন বছরের প্রথম দিন থেকেই কমেছে সব ধরনের জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। পরিবর্তিত দামে ডিজেল 104 টাকা থেকে কমে 102 টাকা, অকটেন 124 টাকা থেকে কমে 122, পেট্রোল 120 টাকা থেকে কমে 118 ও কেরোসিন 116 টাকা থেকে কমে 114 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি মাসে মাসে যদি এটা অ্যাডজাস্টমেন্ট করা হয় তাহলে আমাদের জন্য অবশ্যই ভালো হয়। সরকারের দাম কমানোর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে ক্রেতারা। হ্যাঁ, 2 টাকা কমছে এর জন্য এটা খুবই গ্রেটফুল। কমলে তো সবার জন্যই ভালো। না, এটা তো আমাদের জন্য ভালো হয়েছে। তারপরে আপনার গিয়ে যে পাবলিক সার্ভিস যেটা আছে, ওই যে বাস, এগুলিকে একটু সুবিধা হয়েছে বেশি আর কি। তবে জ্বালানি তেলের দাম আরো কম হওয়া উচিত বলে মনে করছেন ভোক্তারা। একটু কমলে ভালো লাগে, যদি আরো কমে আরো ভালো হবে আমাদের জন্য। এটা আমার তো স্টুডেন্ট মানুষ, তো আরো কমলে আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ, এটা কোনো প্রভাব পড়ে না। এই 10-12 টাকা কমলে পরে একটু ভালো হইতো। আমার দৃষ্টিতে এটা 100 টাকার ভিতরে আনেন। আরো কমার দরকার ডিজেলের দাম। আগে তো 65 টাকা ছিল সর্বোচ্চ আগে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ বিগত 2024 সালের মার্চ থেকে শুরু করেছে সরকার। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম নির্ধারণ করা হচ্ছে। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।